আসসালামু আলাইকুম সবাইকে। ইফতারের পরবর্তী সময় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলা লাইভ ক্লাসে। তোমরা জানো যে গত ক্লাসে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছিলাম। চট্টগ্রাম ইউনিভার্সিটির কোন ইউনিটে আমরা কি কি প্রিপারেশন নিব, কি কি টপিকগুলো পড়বো বাংলার জন্য। তো তোমাদের সাথে আরও একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশন সাজিয়ে আজকে আমাদের লাইভ ক্লাসটি গুছিয়েছি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিন ইশরাক মিম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তোমরা সবাই একটু দ্রুত আমাদের আজকের লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং যুক্ত হয়ে একটু দ্রুত আপুকে কমেন্ট করে জানাও যে আজকের সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আপুর কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এবং সেই সাথে পিছনের বোর্ডটা একেবারেই ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। ঈদ কিছুদিন পরে ঈদ চলে আসছে, তো এই মুহূর্তে অনেকেই কেনাকাটায় ব্যস্ত, অনেকে অনেক ভীষণ রকম কাজের সাথে ব্যস্ত, অনেকে পরিবারের সাথে সময় দিচ্ছে, অনেকে ঢাকা থেকে পরিবারের টানে ফিরে যাচ্ছে, অনেক রকমের কাজে অনেকেই ব্যস্ত আছে। কিন্তু এরই মাঝেই কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষার যে চাপটা, যে প্রেশারটা, সেটাকে কিন্তু ভুলে গেলে একদমই চলবে না। তোমরা কিন্তু প্রচুর সময় একটা পেয়েছো এই রোজার মধ্যে, এই অ্যাডমিশনের প্রচুর একটা সময় পেয়েছো, যেই সময়টার মধ্যে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু নিজের ল্যাকিংস গুলো খুঁজে বের করে কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারছো। সুতরাং এই সময়টাকে যারা কাজে লাগাবে না তারা কিন্তু বহুত বড় পস্তাবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত চলে আসেন আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কিছু বিগত সালের প্রশ্ন সলভ করব এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই 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 সহজ। আপনারা জানেন যেখানে কোনো ইন্ডিভিজুয়াল পাস মার্ক নাই, এখানে খুবই ইজিলি চান্স পাওয়া যায়, আপনারা সবাই জানেন। সো একটু প্রিপারেশন নিলে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির বিগত সালের কোশ্চেন প্যাটার্ন গুলো একটু দেখে নিলেই কিন্তু আপনি ইজিলি চান্স পেয়ে যেতে পারেন আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো অনেকেরই টার্গেট থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সো অনেকেই কিন্তু স্বপ্ন বুনছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। শুধু কি সাজেশন ক্লাস নেবেন? না, শুধু সাজেশন ক্লাস না, এটা একটা প্র্যাকটিসিং ক্লাস। আপনারা অনেকে পরীক্ষা দেন নিজের প্রিপারেশন যাচাই করবার জন্য, তো এরকম পরীক্ষার মতো করে এটা একটা প্র্যাকটিসিং ক্লাস, যেই ক্লাসে আমরা বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করি এবং আপনারা অনেকেই ভুল উত্তর দেন। সেই উত্তরটা শুধুমাত্র ঠিক না, সেই উত্তরটার ব্যাখ্যা সহ কেন এটার উত্তর এটাই হলো, কেন অন্যগুলো হলো না, এন্ড বাদ বাকি অপশনগুলো থেকেও যে কি টাইপের প্রশ্ন আসতে পারে, সেই প্র্যাকটিসিং ক্লাসগুলোই কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি। ঠিক আছে? সুতরাং সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যান আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট স্পেশাল ক্লাসে। আমাদের স্ক্রিনে সবার ফার্স্টে প্রশ্ন চলে এসেছে, আপনারা একটু দ্রুত দ্রুত অ্যান্সার দিবেন আশা করব। স্ক্রিনে সবার ফার্স্টে কোশ্চেনটা কিন্তু চলে এসেছে। কাজী বাপ কেবল সবুর করেছেন, এই সবুর কথার মানে কি জানেন? সবুর কথার মানে আমরা সবাই জানি, সবুর কথার মানে অপেক্ষা। কাজী বাপ কেবল সবুর করিতেছে কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না, তার মানে বাপ অপেক্ষা করছে কিন্তু মেয়ের বয়স অপেক্ষা করছে না, তার মানে মেয়েকে বিয়ে দিতে চায়, বাপ ভালো ছেলে খুঁজতেছে, বাপ অপেক্ষা করতেছে, কিন্তু এই যে টাইমটাতে সে যে অপেক্ষা করছে সেই একই টাইমে মেয়ের বয়স কিন্তু থেমে থাকছে না, মেয়ের বয়স কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে একটু বুঝেন তো যে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, বাপ বিয়ে দিতে যাচ্ছে, এটা কোন কোন রচনার হতে পারে? এটা কোন রচনার হতে পারে? আপনারা সবাই ইতোমধ্যে গেস করে ফেলেছেন। অপরিচিতা, অপরিচিতা গল্পের এটা একটা লাইন। এটা কে লিখেছেন? বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি, একের উত্তর সি, রবীন্দ্রনাথ ঠাকুর। দেন নেক্সট কোশ্চেনে আমরা একটু যাচ্ছি, আমাদের নেক্সট কোশ্চেনে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? দেখেন, বিসর্জন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের, রক্তকরবী, রক্তকমল, আর যোগাযোগ। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলেন তো? রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা দেখেন, এই যে রক্তকমল, এই রক্তকমল লিখেছেন শচীন্দ্রনাথ, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, সেনগুপ্ত, শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ওয়ালাইকুম আসসালাম নাফিস, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন একটু বন্ধুদেরকে মেনশন দিবেন, আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু উপস্থিতি কিন্তু আজকে খুবই কম। সো এটার জন্য আমি সবাইকে অনুরোধ করব সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিবেন। বন্ধুদেরকে মেনশন দিয়ে যারা যারা এখনো ক্লাসে যুক্ত হতে পারেনি তাদেরকে একটু ক্লাস করার সুযোগ করে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি পেলাম আমরা? রক্তকমল। রক্তকমল কে লিখেছেন? শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এখন দেখেন এই বছর এই প্রশ্নটাই রিপিট আসতে পারে। কিভাবে আসবে? হচ্ছে শচীন্দ্রনাথ সেনগুপ্তের একটা অন্যতম রচনা নিচের কোনটি, তখন আপনাকে রক্তকমল কিন্তু অপশনে দিয়ে দিতে পারে। সুতরাং এই টাইপের প্রশ্ন আসার জন্য রেডি থাকেন। একই কোশ্চেন আসে ঘুরাই ফিরাই দেয়। এবার 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে অর্থগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার? আচ্ছা, এখান থেকে যদি আপনাকে এই বছর প্রশ্ন দেয় যে উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার, তাহলে অ্যান্সার কি দিবেন? এভাবে করে আমরা একটু দেখেন, আমরা একটু শব্দের গঠনগত দিক থেকে একটু মনে রাখি, অর্থগত দিক থেকে একটু মনে রাখি শব্দ আসলে কত প্রকার। ওকে, গঠনগত দিক থেকে শব্দ হচ্ছে 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দটা দেখতে কেমন সেই দিক থেকে শব্দ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক, অর্থাৎ যে শব্দগুলোকে আর ভাঙা যায় না। নাম্বার 2 ইজ সাধিত, অর্থাৎ যে শব্দগুলোকে আমি ভাঙতে পারবো। তাহলে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক, একটা যোগ রূঢ়, আরেকটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে অর্থগত দিক থেকে পেলাম শব্দ হচ্ছে 3 প্রকার। আর উৎসগত দিক দেখেন শব্দটা কোথা থেকে এসেছে? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, অর্থাৎ 5 রকমের শব্দ হচ্ছে আমাদের উৎসগত শব্দ। উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার, অর্থগত দিক থেকে শব্দ 3 প্রকার, গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। একদম মাথার মধ্যে একদম গেঁথে ফেলেন, একদম গেঁথে ফেলেন, ঠিক আছে? মাথার মধ্যে একদম গেঁথে ফেলেন, ঠিক আছে? ওকে, অর্থগত যৌগিক, রূঢ়ি, যোগ রূঢ়, ভেরি ভেরি গুড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এই নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কোন পত্রিকা? এতদিন কিন্তু পড়ে এসেছি বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক কে? প্রবর্তক পড়ে এসেছি যে প্রমথ চৌধুরী, কিন্তু এখন প্রশ্ন আসছে চলিত রীতির প্রবর্তন করে কোন পত্রিকা? আচ্ছা, মাইশা লিখে দিয়েছে উৎসগত 5, গঠনগত 2, অর্থগত 3, ভেরি ভেরি গুড। এবার দেখেন চলিত রীতি প্রবর্তন করে কোন পত্রিকা? আপনারা সবাই জানেন। সবার ফার্স্টে আমরা একটু প্রবর্তককে খুঁজি। প্রবর্তক, যিনি প্রবর্তন করেন তাকে বলা হয় প্রবর্তক। তাহলে চলিত রীতির প্রবর্তককে প্রমথ চৌধুরী। এখানে এটাকে আবার অনেকে প্রথম চৌধুরী বানায় দেয়, প্রথম কিন্তু না, ঠিক আছে? প্রমথ চৌধুরী হচ্ছে চলিত রীতির প্রবর্তক। আর প্রমথ চৌধুরী যে পত্রিকার সম্পাদক, যে পত্রিকার সম্পাদক সেই পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। সেই পত্রিকার নাম কি? সবুজ পত্র। তাহলে প্রমথ চৌধুরী যদি চলিত রীতি সম্পাদনা করেন তাহলে প্রমথ চৌধুরীর এই সম্পাদিত পত্রিকাতেই প্রমিত রীতি নিয়মিত প্র্যাকটিস করা হতো, তাই না? তাহলে প্রমথ চৌধুরীর যে সম্পাদিত পত্রিকাটা আছে সেই পত্রিকাতেই হচ্ছে চলিত রীতি প্রবর্তন করা হয়। তাহলে আপনারা সবাই জানেন যে প্রমথ চৌধুরী হচ্ছে আমাদের চলিত রীতির প্রবর্তক। তাহলে প্রমথ চৌধুরীর যে পত্রিকাটা আছে সবুজ পত্র, অবশ্যই মাসিক সবুজ পত্র, ঠিক আছে? মাসিক, এটা কোন ধরনের পত্রিকা ছিল? মাসিক সবুজ পত্র, ঠিক আছে? মাসিক মানে মাসে একটা বের হয়, সাপ্তাহিক মানে সপ্তাহে একটা বের হয়, আর দৈনিক মানে প্রতিদিন একটা বের হয়, পাক্ষিক মানে 15 দিনে একটা বের হয়, 15 দিন পর পর একটা পত্রিকা বের হয়, ঠিক আছে? ওকে, তো রাইট আনসার কি? সবুজ পত্র প্রকাশ। ভেরি গুড ভেরি গুড। সবুজ পত্রের প্রকাশকালও লিখে দিয়েছো 1914 সাল। এই যে এভাবে আশেপাশের যে ইনফরমেশন আছে সেগুলো তোমরা একটু শিখে ফেলবা, আশেপাশের ইনফরমেশন। সবুজ পত্র পড়লেই আশেপাশে। সবুজ পত্র কোন ধরনের পত্রিকা? মাসিক। সবুজ পত্র কত সালে প্রকাশিত হয়েছে? 1914। সবুজ পত্রের সম্পাদক কে? প্রমথ চৌধুরী। এইভাবে করে ক্লিয়ার করে ফেলবা। দেন আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বাক্যের মৌলিক উপাদান কি? দেখো, বাক্য তৈরি হওয়ার জন্য কি দরকার হয়? বাক্য। আচ্ছা, এটার জন্য তোমাদেরকে আরেকটা কোশ্চেন মুখোমুখি হতে হবে, সেটা হচ্ছে ভাষার মৌলিক উপাদান। আরেকটা কোশ্চেনের মুখোমুখি হতে হচ্ছে ভাষার মৌলিক উপাদান। ভাষার মৌলিক
উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। ভাষা, ভাষা মানে কি? আমি যেভাবে আমি আমার মনের ভাবটা প্রকাশ করব, এই প্রকাশ করতে হইলে আমাকে সাউন্ড করতে হবে। সো ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। কিন্তু একটা সেন্টেন্স মেক করতে হইলে আমাকে কিছু ওয়ার্ডস লাগবে, আমার কিছু ওয়ার্ডস লাগবে, যেই শব্দগুলো দিয়ে আমি একটা বাক্য তৈরি করতে পারবো। তার মানে বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। অনেকেই আমরা অ্যান্সার দেই যে ধ্বনি, ধ্বনি সবকিছুর মৌলিক ধ্বনি না, ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। কারণ ভাষা হচ্ছে আমি এক্সপ্রেস করব, এক্সপ্রেস করতে হলে আমাকে সাউন্ড করতে হবে, কিন্তু বাক্য তৈরি করতে হলে আমাকে শব্দ লাগবে, শব্দ দিয়ে তৈরি করব আমি একটা বাক্য। এর জন্য বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ঠিক আছে, অনেকদিন পর একটা মনের মতো ম্যাডাম পাইছি, আস্তাগফিরুল্লাহ। আপনার মনের মতো ম্যাডাম হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, মনের মতো ম্যাডাম হইলে হবে না, পড়ার মতো স্টুডেন্ট, আমারও মনের মতো স্টুডেন্ট হইতে হবে। সো একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্নেতে চলে গিয়েছি। একটু সবাই একটু বলেন, আপনারা যারা কোশ্চেন সলভ করতেছেন, কোশ্চেন সলভের পাশাপাশি আপনারা কোশ্চেনগুলোর অ্যান্সার কেন ওটা হচ্ছে সেই ব্যাপারটা কি বুঝতেছেন কিনা? সবাই একটু আমাকে জানান যে এইটার উত্তর কেন আপু এইটা হইলো, এটা আমি বুঝতে পারতেছি কিনা। ঠিক আছে, ওকে ওকে, দেন আমি চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, 6 নাম্বার, নিচের কোনটি প্রহসন জাতীয় রচনা? আচ্ছা, প্রহসন মানে কি জানেন? প্রহসন মানে কি? প্রহসন জাতীয় রচনা নিচের কোনটি? দেখেন, প্রহসন মানে হচ্ছে হাস্য, হাস্যধর্মী, মানে হাস্য রসাত্মক হবে। ঠিক আছে, হাস্য রসাত্মক হবে। ওকে, হাস্য রসাত্মক হবে এবং এর সাথে ব্যঙ্গধর্মী হবে, ব্যঙ্গধর্মী হবে। অর্থাৎ আমি হাসবো, হাসির কিছু থাকবে। ঠিক আছে, হাসির কিছু থাকবে এবং সেই সাথে ব্যঙ্গাত্মক হবে, আমি ব্যঙ্গ করে সেই কথাটা বলবো। ঠিক আছে, মানে ওইখানে প্রচুর পরিমাণে হাসির জিনিস থাকবে, কিন্তু হাসি তামাশার মাঝখানে সমাজের একটা বিশৃঙ্খল দিক বা সমাজের একটা নেতিবাচক দিককে তুলে ধরা হবে এবং সেটার প্রতি তীব্র প্রতিবাদ করা হবে। এটা কি বলা হয়? হচ্ছে প্রহসন। ঠিক আছে, যেখানে হাস্যরস থাকবে কিন্তু ব্যঙ্গধর্মী। ঠিক আছে, আমি প্রতিবাদ জানাবো হাস্যরসে, মাঝামাঝি মাঝে মাঝে কিছু মানুষকে দেখবেন যে হাসতে হাসতে অপমান করে, এই টাইপের জিনিসই হচ্ছে প্রহসন। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে বলা হয়, একই কি বলে সভ্যতা। এবং আরেকটা প্রহসনের নাম শিখে রাখেন, সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো, বুড়ো শালিকের ঘাড়ে রো। ঠিক আছে, বুড়ো শালিকের, এই শালিক বানান দন্ত স, বুড়ো শালিকের ঘাড়ে রো, এই রো বানান হচ্ছে চন্দ্রবিন্দু উপরে, বুড়ো শালিকের ঘাড়ে রো। ঠিক আছে, বুড়ো শালিকের ঘাড়ে রো এবং হচ্ছে কি বলে সভ্যতা, একই কি বলে সভ্যতা, দুটোই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বর্ণমালা কয়টা বলেন তো? বাংলা বর্ণমালা হচ্ছে একটি। বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা হচ্ছে একটা। এই একটা বর্ণমালার মধ্যে বর্ণ থাকে 50টা। এবার আমরা একটা সিকোয়েন্স শিখবো। সিকোয়েন্স আমি সবাইকে পড়িয়েছি, 32 8 10, 32 8 10, 32 8 10। তাহলে এই 32 8 10টা কি? 32টা হচ্ছে পূর্ণ মাত্রা, 32টা কি? পূর্ণ মাত্রা। 8টা হচ্ছে অর্ধমাত্রা, 8টা কি? অর্ধমাত্রা। 10টা হচ্ছে মাত্রাহীন, 10টা কি? মাত্রাহীন। ওকে, তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখবেন, আজীবন কাজে লাগবে। 32 8 10, 32 8 10, এই সিকোয়েন্সটা জাস্ট একটু মনে রাখবেন। তাহলে মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেন পরের প্রশ্নে যাচ্ছি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়? বাংলা ভাষায় 32 8 10, 26 7 6 6 6 1 4। আচ্ছা, ভেরি গুড স্নিগ্ধা। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়। আপনারা জানেন যে মোনো দা আসুমসাও সর্বপ্রথম বাংলা ব্যাকরণের বই রচনা করেন। আপনারা জানেন সেটা কোথা থেকে রচিত হয়েছিল? তিনি
তিনি ছিলেন পর্তুগিজ পাদ্রী, তাই না? মানুয়েল দা অ্যাসোমসাও তিনি ছিলেন পর্তুগিজ পাদ্রী। তো পর্তুগিজ পাদ্রী পর্তুগিজের রোমান হরফে লিখেছেন এবং পর্তুগিজের রাজধানী লিসবন থেকে সেই বইটা প্রকাশিত করেছিলেন। তাহলে প্রথম ব্যাকরণ কোথায় ছাপা হয়েছে? প্রথম ব্যাকরণ ছাপা হয়েছে লিসবনে, পর্তুগিজের রাজধানী লিসবনে ছাপা হয়েছে, মুদ্রিত হয়েছে। আর যদি প্রশ্ন আসে যে প্রথম ব্যাকরণটা কোন হরফে মুদ্রিত, কোন হরফে মুদ্রিত, তাহলে হরফটা কি হবে? হরফ হবে হচ্ছে রোমান হরফে মুদ্রিত ছিল। কোন হরফে মুদ্রিত ছিল? রোমান হরফে মুদ্রিত ছিল। ঠিক আছে, একদম ভালো মতো মাথায় রাখবেন। দেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, ম্যানিফেস্টো শব্দের অর্থ কি? ম্যানিফেস্টো শব্দের অর্থ কি? ম্যানিফেস্টো শব্দের অর্থ হচ্ছে ইশতেহার। ম্যানিফেস্টো শব্দের অর্থ কি? ইশতেহার। এই ইশতেহার কথাটার মানে হচ্ছে আপনি যখন কোনো রাজনীতির সাথে যুক্ত হবেন, তাহলে যখন আপনি কিছু অঙ্গীকারবদ্ধ দিবেন যে আপনি এটা করবেন, আপনি সেটা করবেন, আপনি চান্স পাইলে এটা করবেন, সেটা করবেন, এই জিনিসগুলো হচ্ছে ইশতেহার। ঠিক আছে, ইশতেহার নামা। তাহলে ম্যানিফেস্টো শব্দের বাংলা পরিভাষা এটা কোথা থেকে আসছে বলেন তো? এটা পরিভাষা থেকে আসছে। পরিভাষা পড়বেন, পরিভাষা। ম্যানিফেস্টোর পরিভাষা হচ্ছে ইশতেহার। ওকে, পর্তুগিজের রাজধানী লিসবনে। হ্যাঁ আচ্ছা, পর্তুগিজ একটা কারেকশন আছে, পর্তুগিজ বানান কিন্তু গয় রস্য ইকার। ঠিক আছে, আমি দীর্ঘ ই ইউজ করেছি হয়তোবা। রাইট অ্যান্সার কিন্তু রস্য ইকার। ঠিক আছে, এখন কিন্তু দেশের নাম, ভাষার নাম, জাতির নাম সবগুলোই রস্য ইকার ইউজ হবে। আচ্ছা, এরপরে আমরা একটা সুন্দর স্লাইড পেয়েছি যেখানে আমরা অল ইন ওয়ান কোর্সের প্রচার চালাচ্ছি। আপনারা জানেন যে আমাদের অল ইন ওয়ান কোর্সে পেইড ব্যাচের ক্লাস চলছে, সবাই ভর্তিকৃত আছে। আপনারা যারা এখনো ভর্তি হন নাই, ক্লাস করছেন, এই ফ্রি ক্লাসগুলো করছেন, তারা একটু প্রিমিয়াম ক্লাসের জন্য আশা করব আপনাদের অল ইন ওয়ান কোর্সে আপনারা একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন। দেন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 11 নম্বর কোশ্চেন, বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ, দোকানদার, সম্পত্তি, সুনামি, বাজে কথা। রাইট অ্যান্সার। রোজা রেখে ইফতারের পর লাইভ ক্লাস। হ্যাঁ, কিচ্ছু করার নাই, আপনাদের পরীক্ষা, সো অবশ্যই ইফতারের পর বলেন, সেহরির পর বলেন, যে কোনো সময় আপনাদের সাথে এফোর্ট দিতে আমরা সবাই রেডি। ঠিক আছে, আপনারা জাস্ট একটু কষ্ট করে পড়ালেখাটা করেন। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। ঠিক আছে, বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। 11 নম্বরের প্রশ্নে যাচ্ছি। 11 নম্বর। আচ্ছা, 11 নম্বর দেখেন তো, আম খাস লাগর বাজে খয়ের। আম খাস লাগর বাজে খয়ের কোথাকার বলেন তো? আরবি উপসর্গ। মনে পড়ছে আরবি উপসর্গ? এই আরবি উপসর্গ থেকে কি আসছে দেখেন তো? বাজে কথা, বাজে। তাহলে এই বাজে একটা উপসর্গ, এটা কোন উপসর্গ? আরবি উপসর্গ, আম খাস লাগর বাজে খয়ের। তাহলে এই বাজে কথা এটা কি বলেন তো? এটা হচ্ছে বিদেশি উপসর্গে গঠিত শব্দ। আমি আপনাদের সবাইকে বলছিলাম 100% বাজে কথা। আচ্ছা, 100% বাজে কথা, তাই না? আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম যে উপসর্গ থেকে প্রশ্ন আসলে দুই টাইপের প্রশ্ন আসবে। একটা হচ্ছে উপসর্গের অর্থ, অর্থাৎ এই যে কদবেল, এখানে কদ, এটা কি অর্থে বসেছে? পাতিহাস, পাতি, এটা কি অর্থে বসেছে? উপজেলা, এটা কি অর্থে বসেছে? এইভাবে প্রশ্ন আসবে। অথবা প্রশ্ন আসবে যে নিচের উপসর্গটি কোন দেশি উপসর্গ, কোনটি বিদেশি উপসর্গ। সো বিদেশি উপসর্গ অথবা উপসর্গের অর্থ, দুটো যে কোনো একটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে, সো রাইট অ্যান্সার অপশন ডি। এবারে আমরা 12 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 12 তাঁত শব্দের অর্থ কি? তাঁত মানে হচ্ছে বাবা বা বাবার সমান। এটা হচ্ছে শাব্দিক অর্থ, বাবা অথবা বাবার সমান। ঠিক আছে, বাবা অথবা বাবার সমান, এটা হচ্ছে তাঁত শব্দের অর্থ। তাহলে বাবা অথবা বাবার সমান হচ্ছে চাচা, বাপ আর চাচা কি? বাপের ভাই, তাহলে বাপের সমানই তো। তাহলে তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা। তাঁত শব্দের অর্থ কি? চাচা। তাঁত শব্দের অর্থ কি? চাচা। এবার 12 অ্যান্সার পেলাম আমরা অপশন এ। দেন আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? আচ্ছা, কোন বাক্যটি শুদ্ধ? আপু আপনি পেইড ব্যাচে ক্লাস নেন না কেন? আচ্ছা, পেইড ব্যাচে ক্লাস নিব, পেজে ক্লাস নিব, সব সময় ক্লাস নিব, আমাকে লিজেন কেয়ারে রেখে দেন, একদম লিজেন কেয়ারে একটা বাসা বানায় রেখে দেন। আচ্ছা, নিব ইনশাআল্লাহ, অবশ্যই নিব। পেইড ব্যাচে আপনারা যেই স্যারের ক্লাস পাচ্ছেন সেই স্যারও খুবই ভালো ক্লাস নিচ্ছে। সো আপনারা ক্লাস করতে থাকেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপু আবার পেইড ব্যাচে ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। এগুলো ইজি প্রশ্ন, কঠিন থেকে করান। আচ্ছা, এগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসা বিগত সালের প্রশ্ন। আপনার কাছে যদি মনে হয় এটা ইজি কোশ্চেন, তাহলে আপনি
চান্স পেয়ে গিয়েছেন, ঠিক আছে? আর কঠিন কোশ্চেন নাই, এর চেয়ে কঠিন কোশ্চেন যদি আসে, খুব একটা কঠিন কোশ্চেন আসে না, একটা বা দুইটা। সো এই একটা দুইটা কঠিন কোশ্চেন দিয়ে আমি কাউকে নার্ভাস ফিল করাইতে চাই না। এই সময়টাতে আমি জানি যে আপনারা সবাই ভালো প্রিপারেশন নিয়ে ফেলেছেন। এই টাইমটাতে কোনোভাবেই ভুলেও মনে করবেন না যে আপনি পারেন না, আপনাকে দিয়ে হবে না, এই টাইপের কথা ভুলেও মনে করবেন না। এই টাইমে এসে আপনারা সবাই পারেন, সবাই প্রিপারেশন নিয়েছেন, সবাই চান্স পাওয়ার যোগ্যতা রাখেন। শুধু একটু সিরিয়াস হইতে হবে, যে যত সিরিয়াস সে তত আগে কিন্তু এগিয়ে থাকবে। 13 নাম্বার প্রশ্ন, 13 নাম্বার প্রশ্ন। ওকে, 13 নাম্বারে একটা ক্লাশ লেগে গিয়েছে। 13 নাম্বারে অনেকে বলতেছে ঘ, অনেকে বলতেছে গ, অনেকে বলতেছে 13 13 13। আচ্ছা, গ ঘয়ের মধ্যে হচ্ছে ঝামেলা লাগছে, তাই না? গ আর ঘয়ের মধ্যে দেখেন সকল ছাত্রগণ, সকল বলছে আবার ছাত্রগণ বলছে, তাহলে কি রাইট অ্যান্সার এটা হতে পারে? সকল ছাত্রগণ। যদি একদম হরতাল করবো আপু, পেট ব্যাচে ক্লাস নিচ্ছেন না কেন? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা দেখা যাক, আমি তাহলে হরতাল করেন না, আমি ক্লাস নিব। ওকে, সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিলেন, ছাত্রগণের সাথে কিন্তু সকল যাচ্ছে না, তাই না? দুইটা হয়ে গেছে, তাহলে যে কোনো একটা হবে, হয় ছাত্রগণ নাইলে সকল ছাত্র, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কি? তিনি সস্ত্রীক নিউ মার্কেট গেছেন। যেমন আমি আজকে নিউ মার্কেট গিয়েছি, আমি সস্ত্রীক নিউ মার্কেট গিয়েছি, আমার তো সস্ত্রীক নাই, আমি নিউ মার্কেটে গিয়েছি, ঠিক আছে? নিউ মার্কেট গিয়ে জাস্ট হচ্ছে মানুষের পদতলে দলিত হয়ে এসেছি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 13 নম্বরে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, তিনি সস্ত্রীক নিউ মার্কেট গিয়েছেন, ঠিক আছে? ওকে, সো রাইট অ্যান্সার অপশন ডি। দেন আমরা 14 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 14 সকল ছাত্রগণ হবে না, ভেরি গুড মাইশা। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে, এই টাইপের প্রশ্ন আসবে, রেডি থাকেন। যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি। যুগ সন্ধিক্ষণের কবি, যখন যুগগুলো চেঞ্জ হচ্ছিল, একটা যুগ শেষ হয়ে আরেকটা যুগ পড়ছিল, সেই যুগের চেঞ্জেসের সেই সময়ের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে? ওকে, হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি ভাষার শব্দ হরতাল। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে 49-এর বায়ু বাগধারাটির অর্থ কি? দেখেন বাগধারা থেকে আপনাকে প্রশ্ন দিবে, এটার জন্য আপনারা রেডি থাকেন। 49-এর বায়ু বাগধারাটির অর্থ কি? ঠিক আছে, 49-এর বায়ু বাগধারাটির অর্থ কি? 49-এর বায়ু। 14 নাম্বার শেষ, এবার 15 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 14 হ্যাঁ 14 শেষ, 15 নাম্বার প্রশ্ন। 49-এর বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি, মানে 49-এর বায়ু মানে হচ্ছে পাগলা বাতাস, ঠিক আছে? মানে পাগল হয়ে যাওয়ার মতো, ক্রেজিনেস। তো এর জন্য আমরা 49-এর বায়ু বাগধারাটির অর্থ দেখাচ্ছি পাগলামি। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। মোতাহের হোসেন কোন আন্দোলনের কান্ডারি? আচ্ছা, মোতাহের হোসেনের সাথে একটু দাগায় রাখেন আবুল ফজল। আবুল ফজল, মোতাহের হোসেনের সাথে একটু দাগায় রাখেন আবুল ফজল, ঠিক আছে? আচ্ছা, ওনার সাথে আরেকটা নাম একটু মুখস্থ করবেন কষ্ট করে, কাজী আব্দুল ওদুদ। কাজী আব্দুল ওদুদ। আচ্ছা, মোতাহের হোসেন আবুল ফজল, 1 2 দিয়ে রাখি, 1 2 3। মোতাহের হোসেন আবুল ফজল কাজী আব্দুল ওদুদ, এই তিনজন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে একদম সরাসরি জড়িত। বুদ্ধির মুক্তি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে একদমই সরাসরি জড়িত মোতাহের হোসেন, আবুল ফজল এবং কাজী আব্দুল ওদুদ, ঠিক আছে? এই তিনজন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে একদম সরাসরি জড়িত। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু এনিউ বুস্টার আমাদের লাইব্রেরিতে চলে এসেছে। আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করে নিয়ে নিতে পারেন অথবা লিজেন কেয়ার পেজেও যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। দেন দেখেন 17 নাম্বার আমাদের সন্ধি থেকে প্রশ্ন করেছে, কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয় নাই? কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয় নাই? রাইট অ্যান্সার কি হবে? কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয় নাই? শরৎচন্দ্র, জগৎমোহন, চলত শক্তি, তত্ত্ববোধায়ক। রাইট অ্যান্সার কি হবে? মোতাহের হোসেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে, হ্যাঁ ঠিক আছে।
শিখা পত্রিকা, ওকে। আচ্ছা, এবার দেখেন আমরা আমাদের 17 নাম্বার প্রশ্নে চলে এসেছি। 17 নাম্বার প্রশ্ন কি? 17 নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি সন্ধির নিয়ম লঙ্ঘিত হয় নাই? সন্ধির নিয়ম কোনটা লঙ্ঘিত হয় নাই? শরৎচন্দ্র, জগৎমোহন, চলৎ শক্তি, তত্ত্ববোধায়ক। রাইট অ্যান্সার কি হবে? 17 নাম্বার 17 নাম্বারের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি, চলৎ শক্তি। চলৎ শক্তি এটা হচ্ছে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয় নাই। ঠিক আছে, সন্ধির নিয়ম লঙ্ঘিত হয় নাই। 17 নাম্বারের অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার 18 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি। দেখেন দুইটা পর্বত পাশাপাশি আছে, ঠিক আছে। এই যে মাঝখানের যে অংশটা নিম্নভূমি, এই মাঝের যে নিম্নভূমি, এই নিম্নভূমিটাকে কি বলা হয়? মাঝের যে অংশ, এই মাঝের নিম্নভূমিটাকে বলা হয় উপত্যকা। মাঝের নিম্নভূমিটাকে বলা হয় উপত্যকা। এটা তো একদম জিকে ক্লাস থেকে আসলো, ঠিক আছে। ওকে, সো মিমাপু একদিন জিকে ক্লাসও করাই দিল, একটু মিমাপুর জিকে ক্লাস করেন, সমস্যা নাই, ঠিক আছে। বইটির প্রাইস কত ম্যাম যদি বলেন? আচ্ছা, বইটির প্রাইস আপনি একটু আমাদের পেজে নক দেন, আপনাকে ডিটেলস জানাই দিবে, ঠিক আছে। ওকে, 17 অ্যান্সার হচ্ছে, আচ্ছা 18 অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার 19 নম্বরে যাচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় দুজন দার্শনিকের ভাবনার প্রতিফলন আছে। মানিক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ঠিক আছে। আপনারা যারা পড়েন না, আপনারা যারা হচ্ছে সাহিত্য পড়েন না, তাদের কিন্তু এটা অ্যান্সার দিতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় দুজন দার্শনিকের প্রতিফলন আছে। কোন দুজন দার্শনিকের প্রতিফলন আছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের প্রতিফলন আছে? ঠিক আছে, মার্কস, ফ্রয়েড, সার্কস এন্ড সাত্রে, এরপর হচ্ছে ফ্রয়েড আর সাত্রে, এরপর হচ্ছে কিয়েরকেগার্ড এবং সাত্রে। রাইট অ্যান্সার কি হবে? 19 নাম্বার। এখনো আপনারা অনেকেই হচ্ছে 18 অ্যান্সার দিয়ে যাচ্ছেন, পাপিরা 19-এ চলে যান। মিম আমার বোনের নাম শেখ শাহরিয়ার। ওকে, অনেক সুন্দর নাম তো মিম। মিম হচ্ছে একটা আরবি হরফ, এটা খুবই সুন্দর। আপনারা জানেন যে আরবি হরফ পড়লে যে 10টা নেকি যুক্ত হয় একটা আরবি হরফ পড়লে, তো মিম একটা আরবি হরফ, সো মিম বলার মাত্রই কিন্তু 10টা নেকি হয়ে যায়, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা পারি না। আচ্ছা, মার্কস এবং ফ্রয়েড, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় দুজন দার্শনিকের প্রতিফলন, ছাপ বা হচ্ছে প্রভাব পাওয়া যায়, সেটা হচ্ছে মার্কস এবং হচ্ছে ফ্রয়েড। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মার্কস এবং হচ্ছে ফ্রয়েড। আমার বান্ধবীর নাম। আচ্ছা, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড দিতে হয় কেউ একটু বলবা? অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার জন্য আপনার নোটিফিকেশন আসবে, আপনারা অবশ্যই তখন ডাউনলোড দিবেন। গাছ পাকা, এটি কোন সমাস বলেন? গাছ পাকা। উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, অলুক তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? দেখেন তো, গাছ পাকা, এটার যদি ব্যাস বাক্য আমি নির্ণয় করি তাহলে কি পাবো? গাছে পাকা। রাইট, এটার ব্যাস বাক্য কি পাবো? গাছে পাকা। তাহলে গাছ পাকা এটা কোন সমাস? গাছে পাকা, এটার ব্যাস বাক্য। তাহলে এখানে কি আছে বলেন তো? এটা কি? এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই না? এ ও তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে গাছে পাকা, তাহলে গাছ পাকা এটা কোন ধরনের তৎপুরুষ? সপ্তমী বিভক্তি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি ঐকতান শব্দের বিপরীত শব্দ কোনটি? ঐকতান শব্দের বিপরীত শব্দ কোনটি? ঐকতান শব্দের বিপরীত শব্দ কোনটা? ঠিক আছে। আচ্ছা, 20 নাম্বার শেষ। 20-এর পরে আমরা 21-এ যাচ্ছি। ঐকতান শব্দের বিপরীত শব্দ কোনটা? ঐক্যবাদন, স্বরবিরোধ, স্বরসঙ্গতি এবং কনসার্ট। ঐকতান শব্দের বিপরীত শব্দ
ঐকতান শব্দের বিপরীত শব্দ কোনটি? ঐকতান শব্দের ঐকবাদন, স্বর বিরোধ, তারপর হচ্ছে কি বলেন তো স্বর সঙ্গতি, এবং হচ্ছে স্বর সঙ্গতি তো আমাদের ধ্বনি পরিবর্তনের একটা টপিক, সো এটা হবে না। কনসার্টও এটাও হবে না। ঐকতান, ঐকতান, আর এটার বিপরীত শব্দ হচ্ছে স্বর বিরোধ। ঐকতান এটার বিপরীত শব্দ হচ্ছে স্বর বিরোধ। আমাদের 21 নম্বরের অ্যান্সার হচ্ছে স্বর বিরোধ। 21-এর অ্যান্সার হচ্ছে 21 বি, স্বর বিরোধ। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরের প্রশ্ন, ঐকতান শব্দের বিপরীত শব্দ স্বর বিরোধ। এবার 22 নাম্বার, গবেষণা কি ধরনের শব্দ? খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন আসছে। গবেষণা, গবেষণা কি ধরনের প্রশ্ন, কি ধরনের শব্দ? গবেষণা কি ধরনের শব্দ? গবেষণা কি ধরনের শব্দ? গবেষণা হচ্ছে রুড়ি শব্দ 100%। এটা বিসিএস প্রশ্নতে আসছে, এটা হচ্ছে পিএসসি প্রশ্নতে আসছে, এটা ব্যাংক জবে আসছে, এটা হচ্ছে চট্টগ্রামেও আসছে, তাই না? এটা অনেকগুলোতে আসছে, তাই না? চট্টগ্রামেও আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রুড়ি শব্দ। গবেষণা এটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে রুড়ি শব্দ। এবার পরের প্রশ্নে যাচ্ছি। নেত্র এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নেত্র, নেত্র এর সঠিক, নেত্র এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নেত্র এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা? আচ্ছা, নেত্রকে ভাঙলে আমরা 9 দীর্ঘ ইকার নি প্লাস তয়রফলা নেত্র পাবো। তাহলে নেত্র এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 23-এর অ্যান্সার হচ্ছে অপশন সি। নেত্র এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে নি প্লাস তয়রফলা। ওকে, কোনটি সনেট? আমার পূর্ব বাংলা, কপোতাক্ষ নদ, সোনারতলি, প্রলয় উল্লাস। আচ্ছা, প্রলয় উল্লাস তো অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম যে কবিতাটা সেটা, সো এটা অবশ্যই সনেট না, তাই না? এটা অবশ্যই সনেট না। তাহলে কোনটা সনেট? কোনটা সনেট? রাইট অ্যান্সার কি হবে? ওকে, আমরা জানি যে সনেট কবিতা কে লিখতেন? সনেট কবিতা বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে সনেট কে লিখতেন? সনেট লিখতেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা ভাষায় প্রথম সনেট লিখেছেন। 24 নাম্বার, তাহলে মাইকেল মধুসূদন দত্তের সনেট বা হচ্ছে চতুর্দশপদী কবিতার একটা নাম হচ্ছে কপোতাক্ষ নদ। ঠিক আছে, কপোতাক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটা সনেট। সো রাইট অ্যান্সার কি হবে? 24। 24-এর রাইট অ্যান্সার কি হবে? 24-এর রাইট অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, অনেকেই বলতেছেন অপশন গ। আপু রাবির ক্লাস কবে নিবেন? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসেই রাবির ক্লাস নিব। ঠিক আছে, আজকে নেওয়ার কথা ছিল, আজকে আবার চট্টগ্রাম নিলাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ রাবির ক্লাস নিব। কপোতাক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সনেট বা চতুর্দশপদী কবিতা। চলেন আমরা একটু সনেট নিয়ে একটু দেখি, সনেট নিয়ে একটু দেখি। সনেট এটা হচ্ছে চতুর্দশপদী কবিতা। এই সনেট এটা কিন্তু ইতালীয় সনেটা থেকে উৎপন্ন। ঠিক আছে, আচ্ছা, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। আচ্ছা, চতুর্দশপদী মানে কি? চতুর্দশ মানে হচ্ছে 14, আর পদী মানে হচ্ছে লাইন, তার মানে 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই সনেটের প্রবর্তক, সনেটের প্রবর্তক, সনেটের প্রবর্তক হচ্ছে পেত্রার্ক। ঠিক আছে, সনেটের প্রবর্তক হচ্ছে পেত্রার্ক। আর বাংলা ভাষায়, বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক। এরপরে আমরা চলে যাচ্ছি, এই যে সনেট, এই সনেট, এই সনেট হচ্ছে দুই টাইপের সনেট রয়েছে, দুই টাইপের সনেট। কত প্রকার? সনেট হচ্ছে মূলত দুই প্রকার। ঠিক আছে, সনেট কত প্রকার, সনেটের কয়টা অংশ, এটা আমরা একটু জানতেছি। সনেট কত প্রকার? মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক, আর ইতালীয় পেত্রাক হচ্ছে পুরো সনেটেরই প্রবর্তক। ঠিক আছে, ওকে।
ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি সনেট কত প্রকার। সনেট হচ্ছে দুই প্রকার। সনেট দুই প্রকার মূলত। একটা হচ্ছে পেত্রাকীয় সনেট, মানে হচ্ছে ইতালীয় সনেট, এটাকে আমরা ইতালীয় সনেট বলতে পারি বা পেত্রাকীয় সনেট বলতে পারি, ঠিক আছে, ইতালীয় সনেট। আর নাম্বার 2 হচ্ছে শেক্সপিয়রীয় সনেট, ঠিক আছে, শেক্সপিয়রীয় সনেট, ঠিক আছে, শেক্সপিয়রীয় সনেট। আচ্ছা, শেক্সপিয়রীয় সনেট, পিও রিও, শেক্সপিয়রীয় সনেট, ইতালীয় সনেট। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি সনেটের যে 14 লাইন, এই 14 লাইনকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 6। প্রথম যে 8 লাইন, এই 8 লাইনকে বলা হয় অষ্টক। প্রথম 8 লাইনকে কি বলা হয়? অষ্টক বা অক্টেভ, অক্টেভ। আর পরবর্তী 6 লাইনকে বলা হয় ষষ্ঠক, ষষ্ঠক বা সেস্টেট, ষষ্ঠক বা সেস্টেক, ঠিক আছে, ষষ্ঠক বা হচ্ছে সেস্টেট, ঠিক আছে। ওকে, তাহলে সনেট এটা কি? এটা হচ্ছে কোনটি সনেট? কপোতাক্ষ নদ, অপশন বি। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সাহিত্য রচনার ক্ষেত্রে প্রবোধ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কি রকম? হিতবাদী, শিল্প সৌন্দর্যবাদী, রাজনৈতিক, ধর্মানুগত? ইতালীয়, শেক্সপিয়রীয়, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। সাহিত্য রচনার ক্ষেত্রে, সাহিত্য রচনার ক্ষেত্রে প্রমথ চৌধুরীর, সাহিত্য রচনার ক্ষেত্রে প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি, প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কেমন ছিল? প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কেমন ছিল? এটা আমরা অনেকেই জানি না, কারণ প্রমথ চৌধুরীর হচ্ছে আমরা রচনা আমরা অনেকেই পড়ি নাই, সো এটার জন্য আমরা অনেকেই কিন্তু এটার অ্যান্সার করতে পারবো না। সো এইখান থেকে আপনি যদি জেনে যান, এখান থেকে যদি আপনি জেনে যান, তাহলে কিন্তু আপনাকে আর এটা পড়তে হবে না পরীক্ষার হলে। প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি ছিল শিল্প সৌন্দর্যবাদী, অর্থাৎ আর্ট ফর, অনেকেই হচ্ছে আর্ট ফর লাইফ, আর্ট ফর হচ্ছে এনজয়, এই দুই টাইপের জিনিস হচ্ছে আছে, যেটা হচ্ছে আমার সৌন্দর্যের জন্য আমার শিল্প, আরেকটা হচ্ছে জীবনের জন্য শিল্প। সো সৌন্দর্যের জন্য যে শিল্প, সেটাই হচ্ছে তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সো প্রমথ চৌধুরী চেয়েছেন, প্রমথ চৌধুরীর দৃষ্টিভঙ্গি ছিল শিল্প সৌন্দর্যবাদী, ঠিক আছে। তাহলে সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি হচ্ছে শিল্পের যে সৌন্দর্য, শিল্পের সৌন্দর্যটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন তার সাহিত্যে, ঠিক আছে। তাহলে আমাদের প্রমথ চৌধুরীর রাইট অ্যান্সার কি হলো? অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের 25-এর রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, সো এই ছিল আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য আজকের প্র্যাকটিসিং ক্লাস, যেখানে আমরা হচ্ছে বিগত সালে প্রশ্ন সমাধান করেছি এবং সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়ে দিয়ে সলিউশন করেছি। যারা উত্তর পারেননি তারাও আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো যে কি উত্তর হতো এবং কেন এটার উত্তর এটাই হলো, ঠিক আছে। ওকে, সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটিতে সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশনের জন্য ক্লাস শুরু করব। রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু আজকে চট্টগ্রাম হয়ে গেল, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের সাথে থাকবার জন্য। খুবই তাড়াতাড়ি দেখা হয়ে যাবে তোমাদের সাথে আগামী ক্লাসে, এবং তোমরা পড়াশোনা করো। তোমরা অনেকেই হচ্ছে রোজার মধ্যে অনেক কাজে হচ্ছে ব্যস্ত, সো ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে অ্যাডমিশনের জন্য একটু পড়াশোনা করো। তোমাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। ক্লাসটা